এবং উপস্থিত এখানে পরবীন ব্যক্তিগণ, মা ও বোনেরা সবাইকে এবং সহিলাম ব্লক কমিটি থেকে যারা আছেন নেতৃবৃন্দ, ওনাদেরকে আমার প্রথমেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এমএলএ হওয়ার পর এই প্রথম মাইনরিটিকে নিয়ে একটা সভা। মাইনরিটির নেতৃবৃন্দ যারা আছে নেতৃবৃন্দ প্রায় একক দাঁড়িয়ে ৯,০০০ উপর দিয়ে জয়ী হয়েছি। আর একটা ইতিহাস, আমরা যুদ্ধ করেও পাতি যুদ্ধ হয়, যুদ্ধ করে কিন্তু এই ব্যবধান কোনো সময় হয়নি। তো আমরা এই হলসভায় আমরা এখন কি পার্টি করি? ত্রিপুরা মঠা পার্টি। পার্টির মালিককে আমাদের মহারাজ। মঞ্চে হোক ওইখানে হোক সবাই আমরা কিন্তু অনেক পার্টি থেকে আসা, সিপিআইএম, কংগ্রেস, আইএনপিটি, আইপিএফটি, বিজেপি, আমরা আলাদা আলাদা পার্টি করি, কিন্তু এটাকে একসাথে একত্রিত করেছেন কিন্তু কে? মহারাজ। মহারাজ যদি নেতৃত্ব না দিতেন কিন্তু কেউ পার্টি ছেড়ে আসতো না। আমরা যা যা পার্টি করি আদর্শ নিয়ে আমরা করতাম, কিন্তু আমরা দেখেছি, আমরা অনেক রাজনীতি আমরা দেখেছি, অনেক রাজনীতি দলকে আমরা দেখেছি, বিশেষ করে প্রতিষ্ঠা করছে যে সিপিএম দল। সিপিএম দল যে পার্টি, ভোট ব্যাংক, সিপিএমের ভোট ব্যাংক কে ছিল আপনারা জানেন? ভোট ব্যাংক ত্রিপুরাসার মাইনরিটি। ত্রিপুরাসা বলে বামফ্রন্ট করত, মুসলিম বামফ্রন্ট করত। ঠকিয়েছেন কাকে ঠকিয়েছেন? কাকে পিছনে ফেলে দিয়েছেন? ওই দুই জাতিকে, ত্রিপুরাসার মুসলিমকে। এই হলো সিপিআইএম। এখনো তারা ভাবছে আগামী দিনে সরকার আসবে, আবার নেতৃত্ব দেবে, আসবে। কারণ ওনারা আগে 20টা রিজার্ভ সিট থেকে কাউন্টিং করতো, 20 থেকে 21-22 থেকে কাউন্টিং করতো। এখন এসটি রিজার্ভ সিটে আছে কেউ জনপ্রতিনিধি আছেন? নাই। এখন যা আছেন এসটি সম্প্রদায়ে, আমরা ত্রিপুরাসা, উনি রিজার্ভ সিটে দাঁড়িয়ে নির্বাচিত হয়নি। তাই আমরা এভাবেই একত্রিত হয়ে আমরা রাজ্যটাকে কিভাবে আমরা ডেভেলপমেন্ট, আমরা একটা কথা বলবো, আগে আমরা দেখেছি একটা কোনো জাতি হোক নিজের অধিকার নিয়ে আমরা স্লোগান বা দাবি তুললে একটা সামুদায়িক একটা বলতো, আর সামুদ্রের একটা হাওয়া উঠতো ত্রিপুরা রাজ্যে। কিন্তু যে কোনো দাবি অধিকার নিয়ে ত্রিপুরা বলুক বা মাইনরিটি বলুক হলে কি হতো? একটা সামুদায়িক একটা পরিবেশ সৃষ্টি হতো। এখন হয়, মহারাজ আসার আগে যে পরিবেশ ছিল ছোট অশান্তির পরিবেশ, ছোট ওইদিকে মারপিট, ওইদিকে আর সিপিএম আমরা দেখেছি। সিপিএম কি দেখেছি? আমরা সিপিএম না করলে, বিরোধী প্রার্থী করলে কি করতো? কেসও ঝুলিয়ে দিত, মামলা করে কোথায়, তারপর বলতো আমরা পার্টিতে আসলে মামলা তুলে দেবো। এভাবে আমাদেরকে ঠকিয়েছে। ডেভেলপমেন্ট কি করেছেন আপনারা বলুন? ডেভেলপমেন্ট হয়েছে? এখনকে বেকার যে সমস্যা বলেছেন ওনারা, কে তৈরি করেছেন? ব্যাকলগ পুষকে অনেক পুষ থাকা সত্ত্বেও কিন্তু চাকরি দেয়নি। ওই সময় কিন্তু চাকরি দিতে পারতো, ওই সময় যে নীতি পারতো চাকরি দিতে, কিন্তু দেয়নি। এসটি পুরো ছিল, এসসি রিজার্ভ, অনেক কিছু শূন্য পদ প্রত্যেক দপ্তরে, কিন্তু চাকরি দেওয়া হয়নি। কিন্তু এখন তো আপনারা জানেন সব কম্পিটিটিভ এক্সাম দিয়ে চাকরি, এখানে কেউই পারবে না। কম্পিটিটিভ এক্সাম হবে, মেরিট আসবে, ওনারা চাকরি পাবেন। ওই সময় কিন্তু এমন ছিল না। এখন যে আমরা
শিক্ষার যে অভাব, শিক্ষার যে বেহাল অবস্থা, এটি কার জন্য? এটি সিপিএম পার্টির জন্য হয়েছে। শিক্ষার যে মাস্টার, শিক্ষকের যে অভাব, 10,323 চাকরি যাওয়ার পর আরো বেহাল অবস্থা। 10,323 কার কারণে চাকরিটা গেল? ইউজিটি একটা কেন্দ্র সরকার ওই সময়ে রাজ্যকে বলেছিলেন নতুন চালু হয়েছে নতুন আইন, এর আগে চাকরিতে নেওয়া হোক, নেয়নি। 10,323 যে ইউজিটি কোন ইয়ারে হয়েছিল? 12-তে। নতুন নীতি চালু হওয়ার পর চাকরিতে কিভাবে থাকবে? তবে হাইকোর্ট বলেছেন জিটি ইউজিটি 56 যা 53, 56 হবে বলেছেন। 56-কে চাকরি দেওয়া হোক, আইনের সঙ্গে চ্যালেঞ্জ করেছেন। তারপর সরকারের যে দায়ে এখন 10,323 ভবিষ্যৎ অন্ধকার, 10,323 পরিবার অন্ধকার। এতে এফেক্টটা কোথায় হচ্ছে? বিশেষ করে যারা এডিসি এলাকায়। প্রত্যেক প্রাইমারি স্কুলে একজন শিক্ষক, 2জন শিক্ষকের অভাব। তো এখনো তারা, আমরা দেখি বিধানসভাতে, আমরা নিচে দেখেন কোন ইস্যু নেই। সিপিএম যে ইস্যু তুলেন, বিরোধী দল এখন তো বিরোধী দল, একটা ইস্যু তোলার কোনো ইস্যু নেই, শুধু রাজনীতি করার, রাজনীতির সুবিধা নেওয়ার সে ইস্যুটা দেখছি আমরা। সিপিএম আমলে আমরা যা দেখেছি 25টা বছর, ওই দিন আমরা কয়েকদিন আগে একটা খবরে কাগজে প্রত্যেক নিউজ চ্যানেলে একটা প্রচার করে এমএলএ নাকি এলাকায় আসেনি। একটা নিউজ